বিকাশবাবুর বাড়িতে যেন আনন্দের জোয়ার এসেছে। বিগত 9 বছর বিদেশে কাটানোর পরে হঠাৎ করেই না জানিয়ে সারপ্রাইজ দেবে বলে তার ছেলে সাথে বৌমাকে নিয়ে বাড়ি ফিরেছে। বৌমা কিন্তু বিদেশি নয়, অনিন্দের অফিসেই কর্মরতা একজন দেশীয় মেয়েকেই নিজের স্ত্রী হিসেবে বেছে নিয়েছে অনিন্দ। নাম দেবিকা। বিয়ে হয়েছে 2 বছর আগে। এখন দেবিকা সন্তান সম্ভবা, তাই দেখাশোনা এবং সেবা যত্নের জন্য নিজের বাড়ি ফিরে এসেছে অনিন্দ। আসতে না আসতেই পাড়ার 2-3 জন বয়স্ক মানুষ এসে দেখা করে গেল ছেলে ও বৌমার সাথে। এদের মধ্যে হয়তো অনেককেই অনিন্দর মনেও নেই। ছেলে এবং বউকে এতদিন পর কাছে পেয়ে বিকাশবাবু এবং তার স্ত্রী প্রতিমা দেবী দুজনেই কিন্তু বেজায় খুশি। তবে বিকাশবাবুর মুখটা কেমন যেন একটু শুকনো শুকনো লাগছে। প্রতিমা দেবী তার ছেলের বউয়ের জন্য বেছে রাখা কোন শাড়িটা দেবেন সেটা নিয়ে দেবিকার সাথে আলোচনা করছিলেন। অনিন্দ ড্রয়িং রুমের ধারে জানলার পাশে রাখা চেয়ারে বসে জানলা দিয়ে আশেপাশের দৃশ্য দেখে নিজের ছোটবেলার স্মৃতিতে ফেরার চেষ্টা করছে। হাওড়ার ধুলাগড়ের জঙ্গলপুরের এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা অনিন্দের। উচ্চ মাধ্যমিক পাশ করে তার মেধার জোরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিতে বিদেশে পাড়ি জমায়। সেখান থেকে পাশ করে বিদেশে এক নামী কোম্পানিতে চাকরিও পেয়েছে। আজও তার মুখের সামনে ভেসে ওঠে তার বিদেশে যাওয়ার দিন, মায়ের ছলছল চোখ, সুমনদার সাথে খেলাধুলা আর দাদুর সেই নিষ্পাপ মুখটা। কথাটা মনে পড়তেই অনিন্দ লাফিয়ে ওঠে। সে তার সামনের চেয়ারটাতে বসে থাকা বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, ঠাম্মার দাদু কোথায়? দেবিকাকে দেখা করিয়ে নিয়ে আসি। দেখলে দাদু বড় খুশি হবে। অনেক শখ ছিল ওনার নাত বউ দেখার। কথাটা বলতেই ঘরের মধ্যে খুশির আবহাওয়াটা কেমন যেন নিমিষেই বদলে গেল। বিকাশবাবুর চোখ মুখের অঙ্গিভঙ্গি কেমন যেন পাল্টে যায়। তার স্ত্রী খাবারটা গরম করব বলে রান্নাঘরের দিকে চলে যায়, সাথে বৌমাকেও নিয়ে যায়। বিকাশবাবু তার ছেলেকে উদ্দেশ্য করে কেমন যেন একটু চাপা স্বরেই বললেন, তুই চলে যাবার পর থেকেই তোর দাদু আর এই দালান বাড়িতে ওঠে না। ওই পিছনের যে আমাদের পুরনো বাড়ি ছিল না একতলার, সেইখানেই থাকে। কথাটা শুনে অনিন্দ অবাক হয়ে যায়। কথাটা ঠিক যেন হজম করে উঠতে পারে না সে। উদ্বেগের বশে একটু জোরেই বলে, সে কি কথা? এই দালান ঘরে আসে না মানে? এটা আবার কিরকম কথা? আর তুমি এইভাবে চেপে চেপে কথা বলছো কেন? কি ব্যাপার বলো তো? বিকাশবাবু এবার বেশ অস্বস্তি বোধ করেন এবং খানিকটা ইতস্তত ভাবেই সে আগের মতোই চাপা স্বরে উত্তর দেন, তুই চলে যাবার পর থেকেই কেমন যেন মন মরা হয়ে যায় দাদু। তোর সাথে তো সব থেকে বেশি সময় কাটাতো। ঠাম্মা তো বরাবরই এই পিছন দিকের একতলার ঘরটায় থাকতো, একা একাই থাকতো, কারোর সাথে কথাও বলতো না, এদিকেও আসতো না। তোর মাকে কি পরিমাণ ঘৃণা করতো সবই তো জানিস। যাই হোক, তুই চলে যাবার পর থেকেই দাদু ও ঠাম্মার সাথে ওই ঘরেই থাকতো। কতবার ডেকেছি, কিছুতেই আসতে রাজি হয়নি। বলতো আমাদের খাবার আমাকে দরজার তলা দিয়ে দিয়ে যাবে, আমরা খেয়ে নেব। কেন জানি না আচরণে এরকম পরিবর্তন হলো। সারাটা সময় ঘরের মধ্যে কি যে গুনগুন করে ভগবানই জানে। ঘরের কাছে গেলেই রেগে যায়, চলে যেতে বলে। এইভাবেই চলছে। কথাগুলো অনিন্দের কেমন যেন একটু অদ্ভুত লাগে। তার ঠাম্মির এই স্বভাবের কথা তার কাছে কিন্তু অজানা নয়। বরাবরই তিনি ওই রকমই ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দাদুর এরকম পরিবর্তন কেন? আর তার চেয়েও বড় কথা, তার বাবা এইভাবে চেপে চেপে কথা বলছে কেন? এবং সে খুব ভালো করে লক্ষ্য করেছে তার বাবার কথাগুলো বলার সময় তার গায়ের লোমগুলো শিহরিত হচ্ছিল আর বারবার তিনি ঘাম মুছছিলেন। অথচ একই ঘরে বসে অনিন্দের কিন্তু মোটেই সেরকম গরম লাগছে না। তাছাড়া এমনিতেও শীতকাল। অনিন্দ হঠাৎ করে জিজ্ঞাসা করে, আচ্ছা, সুমনদা কই? দেখছি না তো। সুমন একটা ভালো কোম্পানিতে কাজ পেয়ে চলে গেছে রে, আর আসে না আমাদের বাড়িতে। বাবার বলা প্রত্যেকটা কথা যেন কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছা করছে না অনিন্দের। সব কথাগুলোই কেমন যেন যান্ত্রিক এবং সাজানো বলে মনে হতে থাকে তার। বিকাশবাবু হঠাৎ জিজ্ঞেস করে বসেন, তা তোরা এখানে কতদিন আছিস? বৌমাকে এই অবস্থায় এখানে না আনলেই পারতিস। এখন এদিকের পরিস্থিতি খুব একটা ভালো নেই। মাঝে মধ্যেই মানুষ খুন হয়, চুরি ডাকাতি ধর্ষণ তো লেগেই রয়েছে। কথাটা শুনেই অনিন্দর কেমন যেন নিজের বাবাকেই অচেনা লাগে। সে জানায়, আমি চলে যাব 3 দিন পরেই। দেবিকা থাকবে।
ওর এখন বিশ্রামের দরকার। কিন্তু আমাদের পাড়ার তো বেশ সুনাম ছিল, এরকম তো হওয়ার কথা নয়। যাই হোক, তোমরা আছো বলে আমি দেবিকাকে নিশ্চিন্তে রেখে যেতে পারছি। অনিন্দের উত্তরে বিকাশবাবু যেন খুব একটা সন্তুষ্ট নয়, আর সেটা তার মুখের অভিব্যক্তি দেখে বেশ ভালোভাবেই বোঝা গেল। অনিন্দ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আড়মোড়া ভেঙে সোজা পা বাড়ায় বাড়ির উত্তর দিক বরাবর যে পুরনো বাড়িটা রয়েছে, যেখানে তার ঠাম্মা বিগত বছর 25 ধরে বসবাস করছে। বাড়ির এই পিছন দিকটা ঠিক আগে যেমন ছিল সেই রকমই আছে, কিছুই যেন বদলায়নি। বড় নিম গাছটার নিচে পুরনো দিনের একচালার ঘর, রং প্রায় উঠে গেছে বললেই চলে। কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে বাড়ির এই দিকটাতে। ঠান্ডা আবহাওয়া যেন এখানে সদা বিরাজমান। এমনিতেই শীতের মাসে বাড়ি ফিরেছে অনিন্দ। বাড়িটার কাছে আসতেই একটা আষ্টে বিকট গন্ধ নাকে এসে ঠেকে অনিন্দের। গন্ধটা কেমন যেন খানিক চেনা চেনা। পুরনো দিনের বাড়িতে গন্ধ থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এই গন্ধটা যেন একটু বেশি অস্বস্তিকর। হঠাৎ করেই অনিন্দের মনে পড়ে যায় যে শেষবার সেই গন্ধটা কোথায় পেয়েছিল। তার অফিসের এক বন্ধুর আকস্মিক মৃত্যুতে তার ডেড বডিটা অনিন্দকেই নিয়ে যেতে হয়েছিল পোস্টমর্টেম রুমে। তখন ঠিক এই রকমই গন্ধ সে পেয়েছিল, আর সেই গন্ধটা নাকে আসতেই তার অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসার জোগাড় হয়। এই সবই ভাবছিল অনিন্দ। তবে তার ভাবনার ছেদ ঘটে যখন তার কানে এক অতি পরিচিত গলা ভেসে আসে। বাবা অনিন্দ, এসেছিস? দাদুর কথা মনে পড়লো। তবে নতুন বউ ভালো আছে তো? অনিন্দ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ সে ঘরের প্রবেশদ্বার থেকে প্রায় হাত সাতেকে দূরে দাঁড়িয়ে রয়েছে। অথচ তার দাদু আগে থেকে কি করে জানতে পারলো যে সে এসেছে? তার মনে হতে থাকে কাঠের দরজার ফাঁক ফোকর দিয়ে কে যেন তাকে দেখছে ঘরের ভিতর থেকে। অনিন্দ উত্তর দেয়, কাজের যা চাপ দাদু, একটু ছুটি নেই। আমি 3 দিনের কোনো রকমে ছুটি নিয়ে এসেছি। তোমার বৌমা বেশ ভালোই আছে, তোমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করে আছে। তোমার শরীর ভালো আছে তো? অনিন্দ প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর আসে না ঘরের ভিতর থেকে। আবার সবকিছু যেন নিশ্চুপ থাকে, কিন্তু কাঠের দরজার ফাঁকে সে মানুষটা এখনো দাঁড়িয়ে আছে, যেন এক অতি গভীর মনোযোগ দিয়ে অনিন্দকে দেখে চলেছে সেই ভিতরের মানুষটি। অনিন্দ সাড়া না পেয়ে দুপা এগিয়ে যায়। দরজার কাছে যেতেই আবারও ঘরের ভিতর থেকে কথা ভেসে আসে, আমি ভালোই আছি, তুই যা, তুই এখন যা বাবা, পরে আসবি। কথাটা যেন কেমন অনিন্দের কানে বাজে। ঘরের মানুষগুলো কেমন যেন বদলে গেছে বলে তার মনে হয়। তার বাবার ব্যবহার এবং একই সাথে এখন এই দাদুর অদ্ভুত ব্যবহারটাও তাকে ভাবিয়ে তোলে। আবারও হঠাৎ করেই তার নাকে এসে ঠেকে সেই আষ্টে গন্ধটা। দরজার ফাঁকে চোখ যেতেই একটা চোখ তার নজরে আসে, যেটা অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে দেখে চলেছে। চোখটা তার দাদুর বলে মনে হয়। কেমন যেন অনিন্দের গায়ে কাঁটা দিয়ে ওঠে, তবে সে কোনো কিছুরই কারণ বুঝতে পারে না। দরজার কাঁচটাতে কয়েকটা মাছি ভন ভন করতে থাকে। অনিন্দ মনে মনে ভাবে ঘরটাকে অপরিচ্ছন্ন রেখে রেখে একেবারে পোকা মাকড় এবং মশা মাছির আস্তানা বানিয়েছে। সময় নষ্ট না করে অনিন্দ সেখান থেকে সোজা তার দোতলার রুমে চলে আসে, যেখানে মা আর বৌমা মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিল। সাথে যোগ দেয় অনিন্দ। সারা দুপুরের সময়টা এইভাবেই কেটে যায়। রাত 12:30 বাজে। নতুন বৌমা অনেকদিন পর বাড়ি ফেরায় বেশ কষিয়ে মাংস রান্না করেছিলেন প্রতিমা দেবী, সাথে ফ্রাইড রাইস। সকলে বেশ জমিয়ে উপভোগ করেছে তার হাতের রান্না। এমনিতেই ওনার রান্নার প্রশংসা সবাই করেন। সারা দিনের কাজ সেরে প্রতিমা দেবী এবং বিকাশবাবু ঘুমোতে গিয়েছেন। প্রতিমা দেবীর কাজের ক্লান্তির পরিমাণ এতটাই বেশি ছিল যে তিনি শুতে না শুতেই ঘুমিয়ে পড়লেন।
বিকাশবাবু চোখ বন্ধ করে শুয়েছিলেন। স্ত্রী ঘুমোতেই তিনি চোখ মেলে তাকান। চোখে মুখে তার এক অদ্ভুত ভয়ের ছাপ স্পষ্ট, যেন কোনো এক অজানা আশঙ্কার অপেক্ষায় তিনি ভীত হয়ে রয়েছেন। পাশের ঘরেই ঘুমোচ্ছে অনিন্দ এবং তার স্ত্রী দেবিকা। দেবিকার ঘুমের ব্যাঘাত ঘটে একটা আওয়াজে। আওয়াজটা খানিকটা কাছের জানলায় নখ ঘষার মতো। শব্দটা কানে আসতেই দেবিকা চোখ মেলে তাকায়। পাশে অনিন্দ বিভোরে ঘুমোচ্ছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। এমনিতেই শীতকাল, তার উপর ঘড়ির কাঁটা রাত 1টা ছুতে চলল। দেবিকা চোখটা বুজে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আবারও কিছু একটা শব্দে তার ঘুমটা ভেঙে যায়। সে এবার ধীরে ধীরে উঠে বসে। দেবিকার মনে হয় আওয়াজটা যেন জানলার বাইরে থেকে আসছে। সে আস্তে আস্তে উঠে জানলার কাছে যায়। চারিদিকে কেউ কোথাও নেই। সামনের উঠোনটা একেবারে ফাঁকা। গোটা পাড়া ঘুম শহরে নিমজ্জিত। দূরে কিছু গাছ শীতের মধ্যে একেবারে গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। আজকের চাঁদটাও কেমন যেন অনুজ্জ্বল। জানলার ধারে দাঁড়িয়ে এইসব কিছু দেখে চলেছে দেবিকা। তার মনের ভুল ধারণার প্রতি তার রাগ হয়। ঠান্ডার মধ্যে শুধু শুধু তাকে লেপ ছেড়ে ওঠানো করালো। জানলা থেকে চোখ ফিরিয়ে ঘুরতে যাবে ঠিক এমন সময় হঠাৎ করে তার চোখের সামনে এক অতীব ভয়ানক দৃশ্য ফুটে ওঠে। সে দেখে অনিন্দর দাদু উঠোনের এক প্রান্তে হাঁটু মুড়ে বসে রয়েছে। কিছু একটা কাজ সে করছে। দেবিকা ভালো করে দেখার চেষ্টা করে। তার দাদু কেমন যেন বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, যেন মনে হয় তিনি কোনো অপকর্মে লিপ্ত। গোটা ব্যাপারটা দেবিকার সামনে স্পষ্ট হতেই সে রীতিমতো ভয় পেয়ে যায়। সে দেখে অনিন্দর দাদু একটা ছাগলের মুন্ডু তার কোলের উপর রেখে একটা ধারালো কোনো বস্তু দিয়ে সেই ছাগলের জিভটা কাটছে। দেবিকা নিজের অজান্তেই ভয় অনিন্দকে ডেকে ওঠে। অনিন্দ, অনিন্দ, এদিকে করে এসো অনিন্দ। ঘুমের ঘোরে অনিন্দ কিছুই বুঝতে পারে না। সে চমকে ওঠে। দেবিকার গলার আওয়াজ তার কানে যেতেই তার মনে তাদের সন্তান সম্বন্ধে কিছু খারাপ ধারণা ঘোরপাক খায়। সে চটজলদি লেপ ছেড়ে উঠে দেবিকার কাছে গিয়ে বলে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কিছু অসুবিধা হচ্ছে? দেবিকা কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, না না, আমার কিছু হয়নি, কিন্তু কিন্তু আমি তোমার দাদুকে দেখলাম ওই ওই উঠোনের ওখানে বসে একটা ছাগলের জিভ কাটছিল। কথাটা শুনতেই অনিন্দ যেন আকাশ থেকে পড়ে। এত রাতে দেবিকা মজা করছে? শরীরের এই অবস্থা নিয়ে সেই সব মজা করতে পারছে কি করে? কি সব বলছে সে? কথার যে কোনো মাথা মুন্ডু নেই। সে খানিকটা অবাক হয়ে বলে, সে কি এবার কেমন কথা? এত রাতে মজা করছো তুমি? কি যাতা বলছো সব? দেবিকা এবার উঠোনের দিকে আঙুল দেখিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। ওই ওই জায়গাটা ঠিক ওই গাছটার নিচে বসে করছিল গো। আমি নিজের চোখে দেখেছি। অনিন্দ জানলা দিয়ে চোখ বাড়িয়ে দেখে কোথাও কিছু নেই। গোটা উঠোন একেবারে ফাঁকা। দাদুদের ঘরটারও দরজা বন্ধ। সব দিকটা নিস্তব্ধ। এবার অনিন্দ বুঝতে পারে যে দেবিকা ঘুমের ঘোরে কিছু একটা দেখে এইসব বলছে, কিন্তু তাকে অবিশ্বাস করলে তার শারীরিক অবস্থার উন্নতির বদলে উল্টে মানসিকভাবে সে আহত হবে। নিজেকে সামলে নিয়ে অনিন্দ বলে, আচ্ছা আচ্ছা, বেশ, সে না হয় ছিল, কিন্তু এখন তো নেই। দেখো, তুমি নিজেই দেখো, সব কিছু ফাঁকা। চলো চলো, এখন ঘুমিয়ে পড়ো। সকালে নয় আমি দাদুকে জিজ্ঞাসা করবো। অনেক রাত হয়েছে এখন, চলো ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। দেবিকা শত অনিচ্ছা সত্ত্বেও অনিন্দের কথায় রাজি হয়ে শুতে চলে যায়। অনিন্দ নিজেও জানলার পর্দা টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে।
তবে সারাটা রাত দেবিকার যেন কিছুতেই ভালো করে ঘুম হয় না। চোখ বুঝলেই যেন সেই বীভৎস দৃশ্য আরো বেশি করে সে দেখতে পায়। দেবিকা অনুভব করতে পারে সেই বয়স্ক লোকটা এখনো ওই স্থানে বসে সেই ভয়ানক কাজটি করে চলেছে। অনেক গভীর রাতে এইসব ভাবতে ভাবতে একসময় সে তার ক্লান্তির কাছে হার মেনে যায় এবং কোনো রকমে চোখের দুপাতা এক করে তলিয়ে যায় ঘুমের দেশে। পরদিন সকালে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একটা কথা অনিন্দর কানে আসতেই সে কেমন যেন চমকে ওঠে। বিকাশ বাবুদের প্রতিদিন সকালে যিনি দুধ দিতে আসেন সে জানায়, জানেন বাবু, কাল ওই সনাতনদের ছাগলটা ছিল, ওটারে খুঁজে পাওয়া যাইতেছে না। এই নিয়ে পাড়ায় 7-8টা প্রাণী উধাও। আমি তো ভয় ভয়ে থাকি আমার গরুগুলার এই কোন দিন আবার রাতারাতি গায়েব করে না দেয়। বিকাশবাবু ওই কথাগুলোকে বেশি আমল দেন না। ব্যাপারটাকে কেমন যেন তুচ্ছ মনে করে তিনি বলেন, ওসব বাজে বকনো দেখিনি। যত্ন করতো নাকি ও ছাগলটাকে, খেতে দিত না, অবহেলা করতো। আমি তো মনে করেছি পালিয়েছে, বেশ হয়েছে। কথাগুলো শুনে দুধওয়ালা একটু দমে যায়। পাত্তা না পেয়ে সে আর কথা বাড়ায় না, দুধ দিয়ে সোজা চলে যায়। সে চলে যেতেই অনিন্দ তার বাবাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, পাড়ায় এইভাবে প্রাণী উদাও হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? তোমরা কোনো গুরুত্ব দিচ্ছ না ব্যাপারটাকে? বিকাশবাবু হালকা কাচুমাচু সুরে বলেন, এই যে না, মানে এইসব আমার কোনো ঘটনা হলো রে। প্রাণীর খেয়াল রাখেনি, হারিয়ে গেছে। কেউ হয়তো চুরি চামারি করেছে, তাতে তো কারোর কিছু করার নেই। পাড়ার মাঝে চৌকিদারও বসানো হয়েছে, কিন্তু কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। একেবারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে যান বিকাশবাবু। কথা শেষ করেই তিনি চায়ের কাপে চুমুক দেন। অনিন্দ কেমন যেন এক অদ্ভুত সন্দেহের গন্ধ পায়। হঠাৎ করেই সে তার বাঁ হাতের কবজিতে লক্ষ্য করে একটা কাটা দাগ। কেউ হালকা করে ব্লেড চালালে যেমন হয় খানিকটা সেই রকম। সে ভাবতে থাকে কখন তার সাথে হলো এটা। ভাবতে ভাবতে তার বাবার মুখের দিকে তার চোখ যায়। কাল দুপুর থেকে এখনো পর্যন্ত একটা জিনিস সে লক্ষ্য করেনি। তার বাবার চোখের তলায় এক কালশিটে দাগ পড়ে রয়েছে। চোখ মুখ কেমন যেন গর্তে ঢুকে আছে। বেশ অনেক দিন টানা না ঘুমোলে ঠিক যেমনটা হয় সেই রকম। সে বাবাকে এই ব্যাপারে আর কিচ্ছু জিজ্ঞেস করে না। খানিকটা অন্যমনস্ক ভাব নিয়ে সোজা চলে যায় তার বেডরুমের দিকে। সেদিন রাতে অনিন্দর ঘুম আসে না। সে যেন কিছু একটা গভীর ভাবনায় ডুবে থাকে। বিছানার নরম গদিতে হেলান দিয়ে ভাবতে থাকে কিছু ঘটনা। তার ঠাম্মা কিছু একটা ভয়ানক তন্ত্র সাধনার সাথে যুক্ত ছিল, সেটা সে ছোটবেলা থেকেই জানত। আর গোটা পাড়ার মানুষ ওনাকে ডাইনি বলে ভয় পেত। কিন্তু দাদু ছিলেন একদম বিপরীত স্বভাবের মানুষ। সকলের সাহায্যে সবার আগে ওনাকেই পাওয়া যেত। পাড়ায় ওনাকে সবাই খুব ভালোবাসতেন। দাদু অনিন্দকে খুব ভালোবাসত, কিন্তু এই ঘটনাটা তার ঠাম্মার খুব একটা পছন্দ ছিল না। ঠাম্মাকে জন্মের পর থেকে সে সামনাসামনি খুব কম বারই দেখেছে, এবং সেটা ইচ্ছে করেই। তার মুখের দিকে তাকাতেই অনিন্দের ভয় লাগতো। এক অতি বিশ্রী চাউনি নিয়ে সে তাকাতো অনিন্দের দিকে। রাত অনেক গাঢ় হয়েছে, চারিদিকে কেউ জেগে নেই এই হিম শীতল রাতে। শুধু দূরে উঠোনের ফাঁক ফোকর দিয়ে ঝিঝি পোকার হালকা শব্দ অনিন্দের কানে আসে। এইসব কথাই ভাবছিল সে। হঠাৎ করেই তার নাকে কেমন একটা আষ্টে গন্ধ এসে ঠেকে। খানিকটা ঠিক আগের দিন সকালের সেই পচা বিশ্রী গন্ধটার মতো। সেই ঘরের চারিদিকের ঘন গভীর অন্ধকারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে গন্ধটা কিসের। সে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু কিছু একটা জিনিস তার মনে হয় যেন ঘটছে না, যেটা কিছুক্ষণ আগে পর্যন্তও ঘটে চলেছিল।
ঘরের মধ্যে কিছু একটা জিনিসে পরিবর্তন এসেছে, কিন্তু অনিন্দ অনেক চেষ্টা করেও ধরতে পারছে না জিনিসটা কি। ঘরের চারিদিকে তাকাতেই তার ঘরের উত্তর দিকের দেয়ালে ঘড়িটার দিকে নজর গেল। সেটার দিকে তাকাতেই তার চোখ মুখের হাবভাব পাল্টে যায়। এতক্ষণ ধরে খুঁজে বেড়ানো সেই পরিবর্তিত জিনিসটা এবার সে বুঝতে পারে। ঘড়ির কাঁটায় রাত 1টা বাজার পরেই সেটা আর এগোয়নি, বরং তা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে নিঃশব্দে। ঘটনাটা অনিন্দ দেখতেই চটজলদি ঘরের আলোটা জ্বালাতে যায়, কিন্তু আলো জ্বলে না। শীতকালে গভীর রাতের দিকে মাঝে মধ্যেই কারেন্ট থাকে না। অনিন্দ উপায় না দেখে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। ঘড়ির দিকে সেটা ঘোরাতেই ঘড়ি আবার আগের মতো ঘুরতে থাকে। অনিন্দ অবাক হয়ে যায়। তাহলে কি অন্ধকারে ঘুমের ঘোরে সে ভুল দেখল? নিজের মনকে অনিন্দ বোঝায় যে যা দেখেছে সবই তার মনের ভুল এবং সবটাই অবাস্তব। গায়ে লেপটা টেনে নিয়ে সে ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ বাদে অনেক চেষ্টার পর সে ঘুমিয়ে পড়ে। ঘুমটা ভাঙে রাত 3টের কাছাকাছি। লেপের মধ্যে কেমন একটা নড়াচড়া অনুভব করার ফলে তার ঘুমটা ভেঙে যায়। পাশ ফিরে দেখে দেবিকা বিছানায় নেই। অনিন্দ ধরফর করে উঠে বসে, ডাক দেয় দেবিকার নাম ধরে। দেবিকা, দেবিকা, দেবিকা। কোনো সারা শব্দ পাওয়া যায় না। কোথায় গেল তবে সে? কথাটা ভাবতেই হঠাৎ করে অনিন্দের দোতলার ছাদ থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে। গলাটা দেবিকার। কোনো এক আসন্ন বিপদ দেখে সে চিৎকার করছে। অনিন্দ তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে সোজা বিদ্যুৎ গতিতে পা বাড়ায় ছাদের দিকে। ছাদের লোহার দরজাটা খুলতেই অনিন্দের চোখের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত দৃশ্য। ছাদের একদম দূরে রেলিংয়ের ধার ঘেঁষে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। অনিন্দ তাকে দেবিকা ভেবে তার নাম ধরে ডাকতেই সে ঘুরে তার দিকে তেড়ে আসে। অনিন্দ দেখে তার ঠাম্মার সেই বীভৎস মুখ। তীব্র হিংসা নিয়ে সে তেড়ে আসে অনিন্দের দিকে। অনিন্দ কোনো রকমে দৌড়ে ছাদ পেরিয়ে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকতেই আবার তার কানে ভেসে আসে দেবিকার সেই চিৎকার, কিন্তু এবারে সেটা তাদের বেডরুম থেকে আসছে। অনিন্দ দৌড়াতে দৌড়াতে বেডরুমের দিকে যায়। বেডরুমে ঢুকতেই তার প্রথমেই চোখ যায় ঘরের সব থেকে অন্ধকার কোণটায়, যেখানে হাঁটু মুড়ে মাথা নিচু করে ভয়ে কাঁদছে দেবিকা। অনিন্দ জিজ্ঞাসা করে, দেবিকা, কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। এরকম ভয় কাঁদছো কেন? কোনো অসুবিধা হচ্ছে? আমাকে বলো। দেবিকা কোনো উত্তর দেয় না, শুধু তার ডান হাতটা তুলে দেয়ালের দিকে ইঙ্গিত করে। অনিন্দ দেবিকার দেখানো দিক বরাবর দেয়ালের দিকে তাকায়। সেদিকে তাকাতেই তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। সে দেখে দেয়ালের উপরে ঝুলানো রয়েছে তাদের ছোটবেলার তোলা ফ্যামিলি ফটোগ্রাফ। কিন্তু সে বুঝতে পারে বিষয়টা মোটেই সাধারণ নয় যখন তার চোখ যায় তার ঠাম্মার ছবির দিকে। সে দেখে ঠাম্মার ছবির জায়গায় তার দেহ থাকলেও তা মুন্ডহীন, আর তার হাতে রয়েছে সুমনদার মাথাটা। তবে গোটা ছবিতে সুমনদার কোনো চিহ্ন নেই। এবারে অনিন্দ অত্যন্ত ভয় পেয়ে যায়। তবে তার এই রকম অবস্থা দেখে যদি দেবিকা আরও ঘাবড়ে যায় সেই ভেবে সে নিজেকে তৎক্ষণাৎ সামলে নেয়। কিন্তু ঘরের সেই অন্ধকার কোণে এবার তার চোখ যেতেই সে দেখে সেখানে কেউ নেই। অনিন্দ ঠিক তার পিছনটায় কিছু একটা জিনিসের উপস্থিতি অনুভব করে। ঘাটটা ঘুরিয়ে তাকাতেই তার উপর আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে এক মহিলা। অনিন্দ লাফিয়ে ওঠে, ঘুমটা ভেঙে যায় তার। পাশে দেবিকাও চমকে ওঠে। এই কি গো, কি হয়েছে তোমার? এরকম ভয় কাঁপছো কেন? শরীর খারাপ লাগছে নাকি তোমার? আরে এরকম শীতেও এরকম ঘামছো কেন তুমি?
অনিন্দ এবার বুঝতে পারে এতক্ষণ ধরে ঘটে চলা সব ঘটনাগুলোই তার দুঃস্বপ্ন ছিল। ভয় কপালের কোণে তার বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। হাতে করে সেই ঘামটাকে মুছে সে বিছানা ছেড়ে সোজা চলে যায় ওই ছবিটার কাছে। ছবিতে সে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করতে পারে না, ঠিক যেমন আগে ছিল সব একই আছে। ছবিটা দেখার পরেই সে তার দেখা ঘটনাগুলোকে দুঃস্বপ্ন ভাবার আরও জোরালো প্রমাণ পায়। বিছানায় উঠে এসে সে দীপিকাকে বলে, কিছু নয় গো, একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, সেরকম কিছু নয়। নাও, তুমি ঘুমিয়ে পড়ে পারে। কথাগুলো কাঁপা কাঁপা গলায় বলেই গায়ে লেপটা ভালো করে টেনে নিয়ে অনিন্দ ঘুমানোর চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা করে, কারণ ঘুম বোধহয় তার আজ রাতে আর হবে না। কারণ ছবিটার মধ্যে অদ্ভুত কিছু না দেখলেও যখন সে বিছানায় উঠতে যাচ্ছিল তখন ঘরের একেবারে অন্ধকার কোণটাতে সে এক বৃদ্ধাকে তার দিকে তাকিয়ে বসে থাকতে দেখে। সকাল হতেই অনিন্দ চটজলদি বিছানা ছেড়ে উঠে সকালের প্রাতঃকর্ম সেরে নিয়ে বাবাকে বলে, বাবা, আমার সাথে একটু তুমি বাজার যাবে? আজ আমি বাজার করব। কতদিন নিজের হাতে বাজার করিনি, সাথে তুমি থাকলে জিনিসটা একটু কম দামে পাবো। বিকাশবাবু চায়ের কাপে শেষ চুমুকটা সবে দিয়েছেন। কাপটা টেবিলে নামিয়ে রেখে তিনি বললেন, হ্যাঁ বেশ, তো চল না, এতে না যাবার কি আছে? আমি তো এমনিতেও এখন রেডি আছি, নিজেই বেরোতাম বাজার করতে। অনিন্দ এবং বিকাশবাবু বাজারের দিকে পা বাড়ায়। ঘর ছেড়ে একটু দূরে যেতেই অনিন্দ বলে, বাজার পরে হবে। বাবা, তুমি আমাকে সত্যি কথা বলো তো, কি হয়েছে আমাদের ঘরে? কিছু এমন একটা জিনিস আছে যেটা তুমি আমার কাছে লুকাচ্ছ। কি ঘটনা আমাকে সত্যি করে বলো তুমি সবটা। বিকাশবাবু একেবারে চমকে যায়। খানিক ভ্যাবাচাকা খেয়ে তিনি উত্তর দেন, এই রে, এ আবার কিরকম কথা? আমি কি লুকুচ্ছি? কিছু লুকোইনি তো আমি, কিছু ঘটনাই হয়নি তো বলবো কি? বাজার করতে আসলি, সেটা না করে সব কি বলছিস বোকার মতো? তোমাকে যেটা জিজ্ঞাসা করছি তুমি সেটা আমাকে বলো। বাজার করাটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ কাজ নয়, ওটা আমার একটা বাহানা ছিল। তুমি আমাকে সত্যি করে সব বলো, কি হয়েছে? ছেলের এমন ব্যবহার এবং বাড়াবাড়ি দেখে বিকাশবাবু বাধ্য হয়ে বলেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলছি, অত চিৎকার করিস না। বাজারে সবাই আমাকে চেনে, খারাপ ভাববে। চল, ওই দিকটায় ওই গাছের ছায়ায় চল, বলছি। অনিন্দ এবং বিকাশবাবু দুজনেই গাছতলার কাছে এসে থামলেন। অনিন্দ গাছের ধারে বেদিতে বসতে বসতে বলল, বসো আর বলো কি ঘটনা ঘটেছে, কি কি জানো তুমি সবটা বলো আমাকে। বিকাশবাবু বসে বলা শুরু করে, তোর ঠাম্মার আমি একমাত্র ছেলে না, আমরা দুই ভাই ছিলাম। আমার একটা দাদা ছিল। মা আমাকে এক ফোঁটাও ভালোবাসতো না, কারণ আমার জন্মের কোনো পরিকল্পনা ছিল না। এবং আমার জন্মের পর থেকেই একের পর এক খারাপ ঘটনা ঘটা শুরু হলো। বাবার ব্যবসা খারাপ থেকে খারাপতর হয়ে গেল, দেনা পাওনা সব দিকে অনেক হয়ে গেল। মায়ের শরীর খারাপ লেগেই থাকতো। এসব কারণের জন্য আমাকেই দায়ী করা হলো। তারপর সবচেয়ে খারাপ ঘটনাটা ঘটলো যখন আমি ক্লাস 12-এ পড়ি। আমার দাদা বৌদিকে তারই ফ্যাক্টরির কিছু লোক মিলে নৃশংসভাবে খুন করে এবং এর বিরুদ্ধে পুলিশ কোনো কেসও নিতে চায়নি। জানি না কেন। দাদার একটা 9 মাসের ফুটফুটে বাচ্চা ছিল, তবে তার সমস্যা ছিল এটাই যে বাচ্চাটা ছিল সমকামী, মানে পাতি কথায় যাকে বলে হিজড়া। আর একইভাবে সেটার দোষে এসে পড়ে আমার অশুভ ভাগ্যের ওপর। কিন্তু আসল সমস্যাটা হলো তোর ঠাম্মাকে নাকি আমার দাদা দেখা দিত, পুনরায় জন্ম দেওয়ার ব্যবস্থা করতে বলতো। সেই কারণেই মা তখনকার সবচেয়ে বড় তান্ত্রিকের কাছে গিয়ে ঘটনাটা প্রকাশ করে। তিনি তখন কিছু একটা ব্যবস্থা করেছিলেন। আর ঠিক এরপর থেকেই মা একদম বদলে যায়। সারাদিন শুধু তন্ত্র সাধনা নিয়ে ব্যস্ত থাকে। দিন দিন অদ্ভুত দেখতে হয়ে গেছিল, সবাই দেখলেই ভয় পেত, যেটা অবশ্য এখনো পায়। এইভাবেই চলতে থাকে সেই দীর্ঘ সাধনা। তারপর তুই হলি। তোকে পড়াশোনা করানোর জন্য যেই বিদেশে পাঠালাম,
তার ঠিক 1 মাস পর থেকেই বাবা মানে তোর দাদু আর আমাদের তৈরি করা ঘরে পা দেয় না। পা দেওয়া তো দূরের কথা, নিজেই ওই একতলার ঘর থেকে 1 পাও বাইরে বেরোয় না। তোর বিয়ের কারণে আমরা যখন 1 সপ্তাহের জন্য তোর ওখানে গিয়েছিলাম, তখন সুমনকে সবকিছু সামলানোর দায়িত্ব দিয়ে গেছিলাম। বাবা মায়ের খাবার দাওয়া থেকে শুরু করে ঘর বাড়ির জিনিসের সবকিছুর যত্ন নেওয়ার যাবতীয় কাজ। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে 7 দিন পর আমরা ফিরে এসে কোথাও ওর চিহ্নটুকুও পাইনি। পরদিন সকালে দুধওয়ালা জানায় উনি নাকি বলে গেছেন যে উনি একটা ভালো কাজ পেয়েছেন, তাই সবকিছু ছেড়ে চলে গেছেন। কাকা কাকিমা আসলে বলে দিতে বলেছেন। ব্যাস, আর ঠিক সেই দিন রাত থেকেই আমার চোখের ঘুম উড়ে যায়। চোখ বুঝলেই অদ্ভুত সব দৃশ্য ফুটে ওঠে, শব্দ কানে আসে। কখনো তোর ঠাম্মার ছায়ামূর্তি দেখতে পাই, আবার কখনো সুমনের। অতি ভয়ে ভয়ে জেগে থাকি বাবা, শুধু ভোরের দিকে একটু ঘুমোতে পারি। এইভাবেই চলছে সবকিছু। একটানা এতক্ষণ কথা বলে বিশ্রাম নেয় বিকাশবাবু। তার গলা শুকিয়ে গেছে, কিন্তু জল পাওয়ার এখানে কোনো উপায় নেই। এত কিছু শুনে অনিন্দর চোয়াল শক্ত হয়ে ওঠে। সে বলে, সব কিছুই ঠাম্মার ঘরের রহস্য, আর তার করা ওইসব কাজের জন্যই এত কিছু অস্বাভাবিক জিনিস হচ্ছে। এর পিছনের রহস্য কি? কি এমন ঘটেছে ওই 7 দিনে? এর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা তো করতে হবেই, না হলে তোমার বড়সড় রোগ হয়ে যাবে। এখনই তো না ঘুমিয়ে তোমার চোখের তলায় কেমন কালি পড়ে গেছে, চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। এইভাবে আর কিছুদিন চললে তো খুব মুশকিল, কারণ কাল রাতে আমিও শান্তিতে একটু ঘুমাতে পারিনি। ঘুমোলেই কিছু ভৌতিক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। বিকাশবাবু চমকে ওঠেন। তোকেও, তোর সাথেও একই ঘটনা ঘটেছে? এই সব কিছুর হাত থেকে বাঁচাতেই তোকে তো আমি বাইরে পড়তে পাঠিয়ে দিই, কারণ আমার সন্দেহ ছিল কিছু একটা করার মতলবে রয়েছে মা। অনিন্দ কিছু একটা ভাবে। বেশ কিছুক্ষণ চুপ থেকে সে খানিক উৎসাহের সঙ্গে বলে, বাবা, আমাদের পাড়ায় সেই ছিন্নমস্তার মন্দির রয়েছে না? তা সেই কালীর সাধককে গিয়ে একবার ঘটনাটা বললে কেমন হয়? কারণ এই ঘটনাটা কোনো সাধারণ মানুষের কাজ বলে তোমার মনে হয় না। আর না হলে কবেই সব ঠিক হয়ে যেত। পশু প্রাণীগুলো একে একে উধাও হয়ে যাচ্ছে, আর আমার মন বলছে সেটাও ঠাম্মার জন্যই, কারণ দাদুকে দেবিকা দেখেছে কাল রাতে একটা ছাগলকে হত্যা করতে। বিকাশবাবু কিছু একটা মনে করার ভঙ্গিতে বলেন, কে বলতো? ওই জনার্দন ব্যানার্জি, কালীর পুজো করেন যিনি। ওনার তো অনেক বয়স হয়েছে এখন, উনি কি পারবেন? পারবে কি না পারবে সেটা তো ওনাকে না বুঝিয়ে বললে জানা যাবে না। চলো চলো, দেরি করো না, যা করতে হবে আজকেই করতে হবে, কারণ কাল দুপুরে আমার ফ্লাইট রয়েছে। আমি চলে গেলে সমস্যা আরও বাড়বে, আর তুমি একা কিছুই সামলাতে পারবে না। এইভাবেই ভয় ভয় তোমার দিন কাটবে, যেমন এতদিন ধরে চলছিল। তারা দুজনেই তাড়াতাড়ি বাজার করে বাজারটা বাড়িতে দিয়ে সোজা গিয়ে হাজির হয় জনার্দন ব্যানার্জির মন্দিরে। সেখানে জনার্দন ব্যানার্জি ছিলেন না, তবে এক রোগা মধ্যবয়স্ক ব্যক্তি পদ্মাসনে বসে ধ্যান করছিলেন। বিকাশবাবু তাকে উদ্দেশ্য করে বলেন, দাদা, এখানে জনার্দন বাবু থাকেন না? ওনাকে একটিবার ডেকে দেবেন? সেই লোকটি চোখ খুলে বিকাশবাবুর দিকে তাকায় এবং বলে, জনার্দন বাবু খুবই অসুস্থ, ওনাকে এখন একদমই পাবেন না। উনি একেবারে শয্যাশায়ী। আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। আমার নাম বজ্রমোহন তান্ত্রিক। জনার্দন জেঠু আমাকে এখন ওনার মন্দির সামলানোর দায়িত্ব দিয়েছেন। বিকাশবাবু অনিন্দের মুখের দিকে চায় এবং কিছুটা সন্দেহের সুরে একটু দূরে সরে গিয়ে হালকা চাপা গলায় বলে, বলিস কি, ইনি কি পারবে বলে তোর মনে হয়? আমার তো দেখেই বাবা ভক্তি হয়নি। যাই বলিস তুই, দেখে কেমন যেন অশিক্ষিত লাগছে, কেমন একটা রোগাপটকা খ্যাংরা কাঠির চেহারা। তান্ত্রিক বা সাধক বলে তো। আমার ক্ষমতাকে অগ্রাহ্য করবেন না মহাশয়। আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। আমি কোনো পাড়ার চায়ের দোকানের হেল্পার না যে আমার বর্ণনা দিচ্ছেন রোগাপটকা খ্যাংরা কাঠি এইসব ভাষা ব্যবহার করে। আমি ছিন্নমস্তা কালীর মহাসাধক। আমার আসল নাম ধনঞ্জয়। একসময় আমিও আপনাদের মতো সাধারণ মানুষই ছিলাম। সবাই আমাকে ধনা ধনা বলে ডাকত। তন্ত্র শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর আমার গুরু আমার নাম দেন বজ্রমোহন তান্ত্রিক। আমার গুরুকে জানেন? স্বয়ং কালজয়ী তান্ত্রিক শ্রেষ্ঠ তিলকনাথ মহাতান্ত্রিক।
বিকাশবাবু অনিন্দের মুখের দিকে তাকায় এবং কিছুটা সন্দেহের সুরে একটু দূরে সরে গিয়ে হালকা চাপা গলায় বলে, বলিস কি, ইনি কি পারবে বলে তোর মনে হয়? আমার তো দেখেই বাবা ভক্তি হয়নি। যাই বলিস তুই, দেখে কেমন যেন অশিক্ষিত লাগছে, কেমন একটা রোগা পটকা খ্যাংরা কাঠির চেহারা। তান্ত্রিক বা সাধক বলে আমার তো ক্ষমতাকে অগ্রাহ্য করবেন না মহাশয়। আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। আমি কোনো পাড়ার চায়ের দোকানের হেল্পার না যে আমার বর্ণনা দিচ্ছেন রোগা পটকা খ্যাংরা কাঠি এইসব ভাষা ব্যবহার করে। আমি ছিন্নমস্তা কালীর মহাসাধক। আমার আসল নাম ধনঞ্জয়। একসময় আমিও আপনাদের মতো সাধারণ মানুষই ছিলাম। সবাই আমাকে ধনা ধনা বলে ডাকত। তন্ত্র শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর আমার গুরু আমার নাম দেন বজ্রমোহন তান্ত্রিক। আমার গুরুকে জানেন? স্বয়ং কালজয়ী তান্ত্রিক শ্রেষ্ঠ তিলকনাথ মহাতান্ত্রিক। শেষ কথাটা শুনতেই বিকাশবাবুর মুখের অভিব্যক্তি বদলে যায়। এক প্রকার থতমত খেয়ে তিনি বলেন, তিলকনাথ মহাতান্ত্রিক মানে আমাদের বাংলার বিখ্যাত তান্ত্রিক গুরু তিলকনাথ তান্ত্রিক? বজ্রমোহন তান্ত্রিক মাথা নেড়ে সম্মতি জানায়। বিকাশবাবু এবারে নিজের ভুল বুঝতে পারেন। আমাকে ক্ষমা করবেন তান্ত্রিক বাবা, আমি একদম বুঝতে পারিনি। আমার মস্ত বড় ভুল হয়েছে, আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না, কিছু মনে করিনি। কিন্তু এভাবে কোনো সাধক কেন, কোনো মানুষকেই তার ঈশ্বর প্রদত্ত রূপ নিয়ে সমালোচনা করবেন না। বজ্রমোহনের কথা শেষ হতেই বিকাশবাবু এবং অনিন্দ দুজনেই মাথা নত করে ছিন্নমস্তার বিগ্রহকে প্রণাম করলেন। প্রণাম সেরে উঠে বিকাশবাবু বজ্রমোহনকে জিজ্ঞেস করলেন, তা তিলকনাথ মহাতান্ত্রিক এখন কোথায় থাকেন? বজ্রমোহন জানায়, উনি সাধক মানুষ, কোথায় থাকেন ওইভাবে তো বলা যায় না, কারণ ওনার কোনো নিজের নির্দিষ্ট বাড়ি নেই। কখনো মন্দিরে, কখনো কোনো আশ্রমে তিনি আশ্রয় এবং বিশ্রাম নেন। কখনো আবার কোনো গভীর জঙ্গলে দিনের পর দিন কঠোর সাধনা করেই কাটিয়ে দেন। সাধক জীবন অতি কষ্টের, আবার একই সাথে পরম আনন্দময়। তবে উনি এখন মাস কয়েক ধরেই এই হাওড়া লিলুয়ার কাছাকাছিই থাকছেন এবং প্রতি সপ্তাহে বিকাল বা সন্ধ্যার দিক করে এখানে আসেন। জনার্দন জেঠুর খোঁজ খবরে নিয়ে যান, ঔষধপত্র জড়িবুটি সব জোগাড় করে এনে দিয়ে যান। সেই রাতটা কাটিয়ে পরদিন ভোর নাগাদ চলে যান নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তবে এই সপ্তাহ তো শেষ হতে চলল, জানি না এখনো কেন আসেননি। বজ্রমোহনের বলা কথাগুলো এক মনে শুনে চলেছিল অনিন্দরা। কথা শেষ হতেই তাদের সাথে ঘটে চলা সমস্ত ঘটনা তারা বজ্রমোহনকে বিশদে জানায়। সেটা শুনে বজ্রমোহন বলে, বুঝলাম। বেশ রহস্যময় এবং ভয়ানক ব্যাপার দেখছি। ব্যাপারটা বেশ অনেক বছর পুরানো, সেই কারণে বিষয়টা বিশেষ চিন্তার। কারণ বহু বছরের পুরানো শক্তির বিরুদ্ধে লড়তে অনেক কাঠখড় পোড়াতে হয়। আচ্ছা, আপনি তো ওনাকে খেতে দেন। আপনি একটা কাজ করবেন, ওনার খাওয়া এঁটো বাসনটা আমাকে দেবেন। তাতে লেগে থাকা কোনো একটা খাদ্যকণার মাধ্যমে আমি উচ্ছিষ্ট তন্ত্র শক্তির দ্বারা সমস্ত ব্যাপারটার আন্দাজ পাবো। বেশ, তাহলে আমার সাথে চলুন না আমাদের বাড়ি, তাহলে আপনার কাজেরও সুবিধা হবে আর বুঝতেও পারবেন কি ঘটছে। বজ্রমোহন তান্ত্রিক রাজি হয়ে যায়। তিনজন মিলে রওনা দেয় বিকাশবাবুর বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছয় বিকাশবাবুদের বাড়ির চৌহদ্দির কাছে, যার ধার দিয়ে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বিকাশবাবুদের বাড়ির গোটা এলাকাটাকে। বাড়ির ভিটে পেরোতে গিয়েই বিপদে পড়ল বজ্রমোহন তান্ত্রিক। বিকাশবাবুদের ভিটেতে পা রাখতেই অতি ভয়ানক শক্তিশালী এক বিদ্যুতের ঝলক তীব্রভাবে আঘাত হানল বজ্রমোহনের পায়ে। সে চটজলদি পা সরিয়ে নেয়। একটা হাত দিয়ে পা ডলতে ডলতে সে বলে, এ কি কাণ্ড বাঁধিয়েছেন! সর্বনাশ! এ বাড়ির মহাবিপদ আসন্ন। বাড়ির ভিটেটা পর্যন্ত অত্যন্ত ক্ষমতাবান অশুভ শক্তির কবলে জর্জরিত। বাড়িতে ঢোকা এবং সেখানে তন্ত্রক্রিয়া করা তো দূরের কথা, আমি এই বাড়িতে পা মারিয়ে এক পা এগোতেই আমাকে বাধা দেওয়ার জন্য সর্বশক্তি লাগাবে এই ভিটে। হ্যাঁ, কি বলছেন তান্ত্রিক বাবা? তাহলে কাজ সম্পন্ন হবে কি করে? আপনি আমাদের যে করে হোক রক্ষা করুন, আমাদের বাঁচান আপনি। দেখুন, বাঁচানো না বাঁচানো এসব পরের কথা। সবার আগে আমাদের এই বাড়ির ভিটে শুদ্ধিকরণ প্রক্রিয়া করে ভিটেটাকে পাপ মুক্ত করতে হবে। তবে সমস্যাটা হলো এখানেই যে আমি ভিটে শুদ্ধিকরণ জানি না, এবং শুধু আমি কেন, যে কোনো তান্ত্রিকের দ্বারাই এই কাজ করা সম্ভব নয়। সে কি কথা তান্ত্রিক বাবা, আপনি পারবেন না? আরে আমাদের ওই দালান বাড়ি তৈরির সময় তো আমাদের পাড়ার বামুনকে দিয়ে ভিটে পুজো করালাম,
আর আপনি কিনা এত বড় তান্ত্রিক হয়ে পারবেন না? আরে মশাই, ভিটে পুজো আর ভিটে শুদ্ধিকরণের মধ্যে অনেক পার্থক্য আছে। ভিটে পুজো যে কোনো ব্রাহ্মণ করে দেবে, কিন্তু ভিটে শুদ্ধিকরণ একজন মহাতান্ত্রিক ছাড়া করা সম্ভব নয়। মানে যিনি 10 মহাবিদ্যায় সিদ্ধি লাভ করে মহাতান্ত্রিকে পরিণত হয়েছেন তিনি, তাকে এক মুহূর্তের জন্য আটকাতে পারবে না এই ভিটে। সে নির্দ্বিধায় এই ভিটেতে তন্ত্রক্রিয়া করতে পারবেন। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তাহলে কি করে আমরা উদ্ধার পাবো? আপনি কিছু অন্তত ব্যবস্থা করুন, আমরা আপনার দ্বারস্থ হয়েছি, আপনি উদ্ধার করুন আমাদের। দেখুন, দায়িত্ব যখন আমি নিয়েছি তখন ব্যবস্থা আমি ঠিক করবই, আর তা আজ রাতের মধ্যেই। আচ্ছা অনিন্দ, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ঘর থেকে একটা কাগজ আর কলম নিয়ে এসো। আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি, সেগুলো লিখে নাও, বিকেলের মধ্যে জোগাড় করে আনো। বাকিটা আমি দেখছি কি করা যায়। জনার্দন বাবুর একজন কেউ চেনা ছিলেন যিনি ভিটে শুদ্ধিকরণ করতে জানতেন, দেখি ওনার সাথে কথা বলে। শরীরটা তো ওনার একদমই ভালো নেই, দেখি যদি কথা বলতে পারেন তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমি এখন তোমাকে বলে দিয়ে চলে যাব মন্দিরে, আবার আসবো বিকালবেলা সব ব্যবস্থা সম্পন্ন করে। ততক্ষণে তোমরা সব জোগাড় করে রেখে দিও। দাও, কাগজ আর কলমটা এনে দাও। অনিন্দ চটজলদি ঘরে ছুটে যায়। সেখান থেকে একটা সাদা কাগজের টুকরো এবং একটা কলম সে নিয়ে আসে। বজ্রমোহনের বলে দেওয়া সব জিনিসগুলো সে লিখে নেয়। বজ্রমোহন বলা শেষ করেই মন্দিরের উদ্দেশ্যে পা বাড়ায়। অনিন্দ সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দোকান থেকে ওই জিনিসগুলো কিনতে বেরিয়ে পড়ল, কারণ বেলা অনেক হয়েছে। বেশি দেরি করলে দোকান বন্ধ হয়ে যেতে পারে। বিকাশবাবু ঘরে চলে গেলেন। সবাই প্রহর গুনতে থাকলো সন্ধ্যা হওয়ার। বিকেলবেলা আসবেন বলে কথা দিলেও বজ্রমোহন তান্ত্রিকের আস্তে আস্তে সন্ধ্যা 6:30 বেজে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল অনিন্দ, হয়তো বজ্রমোহনের আসার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু তার উদ্বিগ্ন ভাবটা দেখে ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। অনিন্দর চোখ মুখ দেখে মনে হচ্ছে বেশ গভীর সংশয়ের মধ্যে সে রয়েছে। বজ্রমোহন কাছে আসতেই সে বলে, এসেছেন আপনি? আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। মহা বিপদে পড়েছি তান্ত্রিক বাবা, আপনি উদ্ধার করুন। আমি গিয়েছিলাম আপনার মন্দিরে একটু আগেই, কিন্তু আপনাকে দেখতে না পেয়ে আবার চলে আসি। আরে হ্যাঁ, সেই উদ্ধার করব বলেই তো সব ব্যবস্থা করে আনতে একটু দেরি হলো। এই যে এনাকে নিয়ে আসতেই যা একটু দেরি হলো। বজ্রমোহনের দেহের আড়াল থেকে বেরিয়ে এলো এক মস্ত দেহধারী মধ্যবয়স্ক ব্যক্তি। বয়স কত হবে তা আন্দাজ করা যাচ্ছে না বটে, তবে চুলে বেশ কিছু জায়গায় পাক ধরেছে। তবে তার দেহের গঠন দেখে তা বোঝবার উপায় নেই। বলিষ্ঠ দেহ, পরনের লাল বস্ত্রের বাইরের অংশের দেহের বেশিরভাগটাই পেশিবহুল। হাতের কবজিতে একটা বালা এবং কপালে এক বিশাল আকার তিলক কাটা রয়েছে, যেটা তার ব্যক্তিত্বকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলে। সে ব্যক্তি হাত জোর করে জানায়, নমস্কার, আমি তিলকনাথ মহাতান্ত্রিক। ধনার কাছে ব্যাপারটা আমি সবটাই শুনেছি, কোনো চিন্তা নেই। আমি যখন এসে গেছি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করবই। অসংখ্য ধন্যবাদ তিলকনাথ বাবা, আপনি এখানে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। আপনার সাহায্যে সব জয় করা সম্ভব। কিন্তু ঘটনাটা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিকাল হতেই বাবার হাবভাব কেমন যেন পাল্টে যায়। রোজই বিকাল হলেই অন্যরকম লাগে, তবে আজ যেন একেবারে তোলপাড় করে দিচ্ছে। গলার স্বরও অদ্ভুত হয়ে গেছে, কেমন ভৌতিক আচরণ শুরু করেছে। আর সব থেকে বড় কথা, কিরকমভাবে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, বিকটভাবে কেমন তাকাচ্ছে। মেয়েদের মতো শরীরের গঠন হয়ে গেছে, কুজো হয়ে কেমনভাবে বসে চিৎকার করছে, কখন আবার হাসছে। আমার বাবাকে বাঁচান আপনারা। কথাগুলো শুনেই বজ্রমোহন তিলকনাথকে উদ্দেশ্য করে বলল, বলেছিলাম না গুরুদেব আপনাকে ব্যাপারটা, দেখলেন ঠিক সেটাই হলো। এমনি এমনি আমি আন্দাজ করিনি। যাই হোক, উনি এখন কোথায়? বাবাকে ঘরে বন্ধ করে দিয়েছি, তালা লাগিয়ে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এখন আমার বেডরুমে তালা বন্ধ অবস্থায় ঘুমোচ্ছে। ওই এঁটো থালাটা রয়েছে তো, ওটা রেখে দিয়েছিলেন তো যেটা বলেছিলাম? হ্যাঁ, ওটা আমি আগে ভাগে সরিয়ে নিয়ে রেখেছিলাম, রান্নাঘরে আছে ওটা। কিন্তু আপনি আগে ভাগেই জানতেন যে এইরকম কিছু একটা হবে? এরকম বিভৎস অবস্থা হবে সেসব জানতাম না, তবে এটুকু বুঝেছিলাম যে আপনার বাবা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কোনো অশুভ শক্তির দ্বারা, যেটা রয়েছে ভিটের ভিতরে।
যার ক্ষমতা তোমাদের এই ভিটে পর্যন্তই সীমিত, তার বাইরে এর কোনো প্রভাব পড়ে না, কারণ সম্পূর্ণ ভিটেটাই অশুভ ঋণাত্মক শক্তির আধার। আর এর প্রভাব শুরু হয় সূর্য ডোবার পর থেকেই। দিনের আলো থাকাকালীন কোনো কিছুই অনুভূত হয় না ওনার, তবে রাত নামলেই ওনার ওপর কাজ চলে কোনো অশুভ শক্তির। তবে এতদিন সেটা স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু যেহেতু আজ বুঝতে পেরেছে বাড়িতে শুদ্ধিকরণের কাজ হতে চলেছে, তাই ওই শক্তির ক্ষমতা প্রদর্শনের কাজও শুরু হয়েছে, যাতে সবাইকে ভয় পাইয়ে কাজ বন্ধ করা যায়। আচ্ছা, বুঝলাম। তার মানে সেই জন্যই যখনই কিছু জিজ্ঞেস করতাম বলতে চাইতো না, জানি না বলতো, মনেই থাকতো না, তো বলবে কি করে? কিন্তু ঘরের ভিটে পেরিয়ে বাজারে যেতেই সামান্য যেই চাপ দিলাম, গড়গড় করে সব বলে দিল। এমনকি সাহায্যের জন্য আপনার কাছেও গেল। তবে বাড়ি ঢুকতেই আর সন্ধ্যা হতেই ওনাকে বশবর্তী করে নিল শক্তিটা। অনিন্দর কথা শেষ হতেই তিলকনাথ বললেন, শোনো, আর সময় নষ্ট করো না। তাড়াতাড়ি একটা ঘটি আর ওই সামগ্রীগুলো যেগুলো তোমাকে ধনা বলে দিয়েছিল সেগুলো নিয়ে এসো। যত তাড়াতাড়ি সম্ভব এই ভিটে শুদ্ধিকরণ প্রক্রিয়া করেই ঘরে ঢুকে তোমার বাবাকে বাঁচাতে হবে, না হলে ওনার মৃত্যু আসন্ন। তিলকনাথের কথা শেষ হতেই অনিন্দ চটজলদি ঘর থেকে গিয়ে ঘটি আর বজ্রমোহনের বলে দেওয়া সামগ্রীগুলো নিয়ে আসে। ইতিমধ্যে তিলকনাথ ভিটের মধ্যে প্রবেশ করেছে। ভিটের ভিতরে থেকে তার কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ তিনি মহাতান্ত্রিক। তিনি মাটিতে আঙ্গুল দিয়ে ঘষে একটা চৌকো গণ্ডি বানালেন, ঘরটাকে তার মাঝখানে বসালেন। 4টে নারকেল ওই বর্গক্ষেত্রের 4 কোণে তিনি বসিয়ে দিলেন। নারকেলগুলোতে জবা কুসুম তেল আর সিঁদুর লেপে দিয়ে তিনি চোখ বুজে নিঃশব্দে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। মিনিট 20 মন্ত্র উচ্চারণ করার পরেই তিনি তার পাশেই থাকা বোতল থেকে গঙ্গা জল ঘটির ভিতরে ঢালতে থাকলেন। ঘটটা ভরে যেতেই তিনি ঘটে থাকা জলটাকে শান্ত হতে একটু সময় দিলেন। জলটা শান্ত হতেই তিনি 3টে শুকনো কাঠ হয়ে যাওয়া লঙ্কা ঘটের উপরে ত্রিভুজের মতো করে রাখলেন। এরপর তিনি বজ্রমোহনের বলা সামগ্রীগুলো থেকে বের করে আনলেন ঘি, মধু আর শ্বেত চন্দনের গুঁড়ো। সবগুলোকে হাতের গন্ডুসে একটু একটু করে মিশিয়ে নিয়ে তিনি একটা আঠালো চ্যাটচ্যাটে প্রলেপ তৈরি করলেন। আর সেটা দিয়েই তিনি নাড়ুর মতো 3টে ছোট ছোট বলের মতো বানালেন। এত কিছু কাজ অনিন্দ আর বজ্রমোহন ভিটের বাইরে দাঁড়িয়ে এক মনে দেখছিল। তিলকনাথ তাদের বললেন, তোমরা এবার একটু দূরে সরে গিয়ে দাঁড়াও, কারণ মাটির উষ্ণতা আস্তে আস্তে বাড়তে বাড়তে গরম লোহার রডের মতো লাল হয়ে যাবে, আর তোমরা সেটা সহ্য করতে না পেরে একটা বিপদ ঘটাবে। তিলকনাথের কথা মতো দুজনেই ভিটে পেরিয়ে সামনের পেয়ারা গাছটার পাশে গিয়ে দাঁড়ালো। তিলকনাথ তান্ত্রিক এবারে সেই তাল পাকানো মিশ্রণগুলোর একটাকে ওই শুকনো লঙ্কার ত্রিভুজের মাঝখান দিয়ে ঘটির জলে ফেললেন, আর সাথে সাথে মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। এইভাবে এক এক করে তিনি 3টে ফেললেন, আর প্রত্যেকটার মাঝে মিনিট 20 মতো থেমে থেমে তিনি মন্ত্র পাঠ করলেন। তবে তৃতীয় তাল পাকানো গোলাটি জলে ফেলতেই অনিন্দরা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেই 4 কোণে বসানো তেল সিঁদুর লেপা নারকেলগুলো নড়তে শুরু করেছে। নিজে নিজে থরথর করে কাঁপতে লেগেছে সেই নারকেলগুলো। গোটা মাটি যেন রক্তবর্ণ ধারণ করেছে। লোহার রডকে গরম করলে যেরকম রক্তিম বর্ণ ধারণ করে, খানিকটা সেই রকম। একই সাথেই ঘটির জল ফুটতে শুরু করেছে এবং হঠাৎ করেই কালো কুণ্ডলীকৃত ধোঁয়া ওই ঘটির ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে। এবার তিলকনাথ উঠে দাঁড়ান এবং তার ঝোলায় থাকা ত্রিশূলটি তিনি বের করে তীব্র স্বরে জয়মা ধ্বনি দিয়ে সেটাকে মাটিতে গেঁথে দেন, আর সাথে সাথেই নারকেল 4টে নিজে নিজে ফেটে যায় এবং তার ভিতর থেকে জলের বদলে বেরিয়ে আসে টাটকা তাজা রক্ত। নারকেলগুলো ফেটে গোল গোল করে রক্তটা বেরিয়ে যেতেই ঘটের ধোঁয়া ওঠা বন্ধ হয়ে যায়। তিলকনাথ হাতের ইশারায় দূরে দাঁড়িয়ে থাকা বজ্রমোহনদের ডাকেন। বজ্রমোহনরা কাছে যেতেই তিলকনাথ জানান, ভিটে শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই ভিটে এখন আংশিক রূপে ঋণাত্মক শক্তির হাত থেকে মুক্ত, তবে পুরোপুরি নয়। তাড়াতাড়ি চল ধনা, ভিতরে গিয়ে গোটা ব্যাপারটাকে সামাল দিতে হবে। আমি সোজা চলে যাব অনিন্দের ঘরে, যেখানে ওর বাবাকে ও বন্দি করে রেখে এসেছে। আর তুই গিয়ে ওই উচ্ছিষ্ট তন্ত্রের দ্বারা এটোর মাধ্যমে সমস্ত ঘটনা পরখ করবি। চল চল, একদম দেরি করিস না,
দেরি করলে ভয়ানক বিপদ হতে পারে। তিলকনাথের বলা কথা মতো তারা ঘরের ভিতরে প্রবেশ করে। তিলকনাথ সোজা চলে যান অনিন্দর বেডরুমে, যেখানে বন্দী রয়েছে বিকাশবাবু। অপরদিকে বজ্রমোহন চলে যায় রান্নাঘরে। সেখানে ছিল অনিন্দের মা এবং দেবিকা। বজ্রমোহন সেখানে যেতেই তাকে এঁটো থালাটা এগিয়ে দেয় দেবিকা। বজ্রমোহন তান্ত্রিক সেখান থেকে একটা ভাতের কণা তুলে নিয়ে চোখ বোঝেন। মিনিট খানেক তিনি এক মনে মন্ত্র উচ্চারণ করেন। তারপর তিনি সামনের ডাইনিং টেবিলে 37টা ছোট ছোট সজারুর কাটা ছড়িয়ে রাখলেন। আবারও তিনি চোখ বুঝলেন এবং নিঃশব্দে মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। হঠাৎ করেই সজারুর কাঁটাগুলো নিজে নিজেই নড়ে চড়ে ওঠে এবং কিছু একটা জিনিস তারা গঠন করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের নড়াচড়া থেমে যায়। সজারুর কাঁটাগুলো এক অদ্ভুত দেখতে চিহ্ন তৈরি করেছে, খানিকটা বুড়ো ডলের মতো, তবে এর মাথার জায়গায় কঙ্কালের মাথা, দেহটা কুঁজো আর জিভটা একটা বড় সাপের মতো অতি বৃহৎ। আঁকাটি সম্পূর্ণ হতেই বজ্রমোহন তার বিস্ফারিত চোখ খোলেন এবং বলেন, আপনাদের বাড়ির নতুন বউয়ের ওপর তীব্র বিপদ রয়েছে। তার সন্তানের ভয়ানক ক্ষতি হতে চলেছে। আচ্ছা অনিন্দ, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা তোমার দাদুকে দেখতেন আর মায়ের গলার আওয়াজ পেতেন তো? কখনো কি দুজনকে একসাথে দেখতেন? কথাটা অনিন্দ শুনতেই যেন অবাক হয়ে যায়। সে বলে, না, বাবা বলেছিল একসাথে তো সেই বিয়ে বাড়ি থেকে আসার পর থেকেই দেখেনি আর। কিন্তু এটার মানে কি? দেখবেই বা কি করে? দুজনে বেঁচে থাকলে তবে তো দেখবে। বেঁচে আছে শুধু একজন, তোমার দাদু। হ্যাঁ, সে কি কথা? এসব কি বলছেন? দাদু শুধু বেঁচে আছে মানে? ঠাম্মার কি হলো তাহলে? বেশ, তাহলে বলি শোনো। তোমার বোঝার স্বার্থে আমি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করছি। কোনো তান্ত্রিকও যে ইংরেজি জানে তা বোধহয় তুমি প্রথম দেখবে। যাকে তোমার ঠাকুমা তার খুন হওয়া ছেলেকে ফিরিয়ে আনতে, মানে পৃথিবীতে পুনর্জন্ম দিতে বদ্ধপরিকর ছিল। সে এক কাপালিকের সাথে মিলে সারগাথ নামে এক ডেমন, বা বাংলায় যাকে বলে ডাইনি, তার সাধনা করত। এই সাধনা করতে হলে 3টি করটি লাগে, যাতে 3 ধরনের লিঙ্গের খুলি থাকতে হবে, পুরুষ, স্ত্রী এবং সমকামী। একটি নিম্নমুখী ত্রিভুজের 3টি ভুজে সেই 3টি খুলি রাখতে হবে। আর প্রতি মাসের অমাবস্যায় একটি করে প্রাণীর বলি দিয়ে তার জীবটি নিবেদন করতে হবে সেই ডেমনকে। এই ডেমনের সাধনার জন্য যে বইটি লাগে তার মাত্র 8 কপি আছে আমাদের ভারতের বুকে, এবং এর পৃষ্ঠা সংখ্যা মাত্র 12টি। বইটি যার কাছে আছে সে মনে রাখতে হবে অসীম শক্তিশালী অথবা অত্যন্ত অর্থশালী ব্যক্তি, না হলে এই বই পাওয়া সম্ভব নয়, কারণ বইটির একেবারে জরাজীর্ণ অবস্থা এবং একই সাথে অতীব মূল্যবান। আমি একবার দেখেছিলাম, তিব্বতের এক সন্ন্যাসীর কাছে ছিল। আমার গুরুর কৃপায় দেখার সুযোগ হয়েছিল। যাই হোক, তোমার ঠাম্মা সেই সাধনা শুরু করেছিলেন যখন তোমার জন্ম নেওয়ার কথা জানতে পারে তোমার ঠাম্মা। তোমার মাধ্যমেই সেই ডেমনের সাহায্যে তোমার মধ্যে দিয়েই নিজের ছেলেকে জন্ম নেওয়ার ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন তিনি। তবে তোমার অত্যন্ত শুভ দিনে জন্ম হয়, যেটা ছিল পদ্মিনী একাদশী তিথি, যা প্রতি 3 বছরে একবারই আসে এবং খুবই পবিত্র মাসে হয় এটি, যার নাম পুরুষোত্তম মাস, যা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় মাস। যার ফলে ওই ডেমনের কোনো শক্তি কাজ করেনি তোমার ওপর। তারপরেই তোমার ঠাম্মা আরও রোষের সাথে বদ্ধপরিকর হয় নাথ বউয়ের মাধ্যমে কাজটি করার, যেটির সময় এখন এসেছে। তোমার বিয়েতে যখন তোমার বাবা মা গিয়েছিলেন, তখন তোমাদের ঘরে থাকা সমকামী সুমনকে ওই ঘরে ডেকে নিয়ে গিয়ে বলিদান দেয় তোমার ঠাম্মা। ফলে সমকামী করটিটি সুমনের থেকে পেয়ে যান। তার 3টি মাথার দরকার ছিল, যার মধ্যে অপর একটি সে জোগাড় করে সেই কাপালিককে হত্যা করে, কারণ তোমার ঠাম্মাকে তখন সেই ডাইনি সম্পূর্ণরূপে বশ করেছিল। 2টি করটি জোগাড় হওয়ার পর সবশেষে নিজেকে বলিদান দিয়ে উৎসর্গ করেন সেই ডেমনকে। তাই সমকামী পুরুষ এবং স্ত্রী 3টি করটির কাজই সম্পন্ন হয়। সেজন্যই সেই ডেমন খুশি হয়ে তোমার দাদুর শরীরে তাকে আশ্রয় দেয়। রাত নামলেই সে হাজির হয়। আর তখন থেকে বিকাশবাবু যে কোনো একজনকেই দেখতেন, কারণ একজনের শরীরে 2জন থাকত। বাবাকে দেখতে পেতেন
আর ডাইনির ক্ষমতা বলে মায়ের আওয়াজ পেতেন শুধুমাত্র, তাও আবার সন্ধ্যা নামার পর। এখন তিনি তোমার স্ত্রীর গর্ভে থাকা সন্তানের মাধ্যমে তার খুন হওয়া ছেলেকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই ডেমনকে যে খুশি করে তাকে এই ডেমন সাধকের ইচ্ছা মতো যে কোনো একজনের আত্মাকে ফিরিয়ে এনে দিতে পারে নরকের দরজা থেকে। এই হচ্ছে সমস্ত ঘটনা। কথাগুলো এক নিঃশ্বাসে বলা শেষ করলো বজ্রমোহন। গোটা ঘটনা শুনে বিকাশবাবুদের পরিবার একেবারে স্তব্ধ হয়ে যায়। অনিন্দ ভয়ে ভয়ে বলে, তান্ত্রিক বাবা, তাহলে আমাদের এখন কি করণীয়? কিছু একটা করুন, আমাদের বাঁচান আপনি। দেখুন, আমি যখন এসেছি তখন ঠিক ব্যবস্থা করবই, আর সেটা আজ রাতেই। কিন্তু সবার আগে আমাকে কথা দিতে হবে, কেউ ভয় পেলে মাঝপথে কাজ বন্ধ করতে বললে চলবে না। রাজি থাকলে আমাকে এখনই দক্ষিণাবর্তে মা ছিন্নমস্তার শক্তির আরাধনা করতে হবে। এই সামান্য ব্যাপারে মায়ের বামাবর্তে বা রুদ্রমূর্তির শক্তির আরাধনা করলে আপনারা কেউ সামলাতে পারবেন না। চারিদিকে তাণ্ডব শুরু হবে, পাড়া সমেত গোটা গ্রাম নিমিষে ধূলিসাৎ হবে। তাই মায়ের কাছে দক্ষিণাবর্তের নিয়মেই শক্তি প্রার্থনা করব, তাতেই ওই ডাইনি শেষ হবে। মায়ের শক্তির কাছে এইসব ডেমন বা ডাইনি সাধনার শক্তি অতি তুচ্ছ জিনিস। রাজি থাকলে এখনই বলো, দেরি করলে আমাদেরই ক্ষতি। বজ্রের কথায় ঘরের প্রত্যেকে রাজি হয়ে যায়। দেবিকার প্রতিমা দেবীকে রান্নাঘরে একটা সুরক্ষিত রেখার মধ্যে আবদ্ধ করে রাখে বজ্র। তারপর অনিন্দকে নিয়ে সে বেরিয়ে পড়ে উঠোনে যজ্ঞের মণ্ড প্রস্তুত করতে, যেখানে তিলকনাথ তান্ত্রিক ভিটে শুদ্ধিকরণের সময় তার ত্রিশূলটি পুঁতেছিলেন। অপরদিকে তিলকনাথ তান্ত্রিক অনিন্দর বেডরুমে ঢুকতেই দেখে বিছানায় বিভোরে ঘুমোচ্ছেন বিকাশবাবু। তিলকনাথ সবার আগে দরজাটা ভালো করে লাগিয়ে নেন। অন্ধকার ঘুটঘুটে ঘরটা, জানলা দিয়ে চাঁদের নীলাভ আলো ঘরে ঢুকে ঘরটাকে আরো রহস্যময় করে তুলেছে। তিলকনাথ ধীরে ধীরে পা টিপে টিপে বিছানার দিকে এগোয়। তার প্রধান কাজ হলো বিকাশবাবুর হাত দুটো খাটের স্ট্যান্ডের সাথে শক্ত করে বাঁধা। তিলকনাথ অনিন্দের কাছ থেকে নিয়ে আসা দড়িটা বের করে, সেটা দিয়ে অতি সাবধানে তিনি বিকাশবাবুর ডান হাতটা বেঁধে দিলেন। এরপর ধীরে ধীরে বাঁ হাতটা তিনি বাঁধতে যাচ্ছেন। ঠিক এমন সময় বিকাশবাবু চোখ ফেলে তাকান এবং এক ধাক্কায় তিলকনাথকে দূরে ছিটকে ফেলেন। এক অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে বিকাশবাবু। তার গলার স্বর সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে এক ভয়াবহ গলায়। সে তার ডান হাতটা খোলার চেষ্টা করে। তিলকনাথ তৎক্ষণাৎ তার ব্যাগে থাকা ধুনো আর সর্ষের মিশ্রণটা বের করে সেটা তিনি মন্ত্র পড়ে ছুড়ে দিলেন বিকাশবাবুর দিকে। বিকাশবাবু তীব্র যন্ত্রণায় হুঙ্কার ছাড়েন এবং তিলকনাথকে বলেন, তুই কি করবি আমার? তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারবো আমি। তোর বাবা বিল্লমঙ্গল তোর মতো অপয়ার জন্য মরেছে। লজ্জা করে না তোর? তুই আমার বিরুদ্ধে লড়তে এসেছিস। তিলকনাথ এই প্রথম ঘাবড়ে যায়। এইসব কথা কি করে জানছে এই লোকটা? তিলকনাথ বুঝে যান এক অতি শক্তিশালী অশুভ শক্তি। সময় নষ্ট না করে তিনি উঠে দাঁড়িয়ে পড়েন। ইতিমধ্যেই বিকাশবাবু তার বাঁধা হাতটা খুলে ফেলেছেন এবং হামাগুড়ি দিয়ে এক পা করে একটা টিকটিকির মতো দেয়াল বেয়ে উঠছেন, যাতে তিলকনাথ তাকে ছুঁতে না পারে। তিলকনাথ দরজার গোড়ায় আলো চাল, সর্ষে, ধুনো আর মহাকালের যজ্ঞের হোমের ছাই দিয়ে একটা গণ্ডি কেটে দিলেন, যাতে যাই হয়ে যাক না কেন বিকাশবাবু ঘরের বাইরে গিয়ে বজ্রমোহনদের কাজে যেন বাধা দিতে না পারে। তিলকনাথ নিজের চারিদিকেও সেই মিশ্রণ দিয়ে একটা গোল গণ্ডি কেটে নিলেন। বিকাশবাবু তার মুখ থেকে অদ্ভুত শব্দ করে হাসছে এবং ধীরে ধীরে এবার দেয়াল বেয়ে নেমে আসছে। এগিয়ে চলেছে তিলকনাথ তান্ত্রিকের দিকে। তিলকনাথ কুণ্ডির ভিতরে বসে কোনো দিকে মন না দিয়ে বিড়বিড় করে মহাকাল ও মহাকালীর রুদ্রমূর্তির মন্ত্র জপ করতে থাকেন। বিকাশবাবু হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তিলকনাথের দিকে। হঠাৎ করে
তিলকনাথের চারিদিকের গণ্ডিটা নীল বর্ণে উজ্জ্বলিত হয়ে উঠল। তিলকনাথ তান্ত্রিকের গায়ের ধার বরাবর একটা নীল আভা দেখা যেতে থাকে। বিকাশবাবু তিলকনাথের উপরে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে শূন্যে ভাসতে থাকে। তিলকনাথ উঠে দাঁড়িয়েছেন, চোখ তার রক্তবর্ণ ধারণ করেছে। তার দ্বারাই বিকাশবাবু শূন্যে ভেসে রয়েছেন, যেন তিলকনাথ তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রেখেছেন তার চোখের দ্বারা। বিকাশবাবু তিলকনাথকে হুঙ্কার ছেড়ে সাবধান করেন। সেই সৌভাগ্য তোর আর হবে না মূর্খ, তোর সময় শেষ। কথাটা বলেই তিলকনাথ সোজা বিকাশবাবুর হাতটা শক্ত করে চেপে ধরেন। কখন যেন তিনি তার ঝোলা থেকে পবিত্র এবং সবচেয়ে শক্তিশালী একমুখী রুদ্রাক্ষের মালা বের করে নিয়েছেন। সেটাকে তিনি বিকাশবাবুর গলায় পরিয়ে দিতে থাকলেন। বিকাশবাবু তীব্র আর্তনাদ করতে থাকে যন্ত্রণায়। থরথর করে কাঁপতে থাকে তার দেহটা। তিলকনাথ তার কপালের মাঝ বরাবর জায়গায় তার বৃদ্ধাঙ্গুষ্ঠটি চেপে ধরেন। গলা ইতিমধ্যেই পরিয়ে দিয়েছেন সেই পবিত্র রুদ্রাক্ষের মালাটি। তিলকনাথের অপর হাতটা তার ঝোলা থেকে বের করে আনে একটা ছোট্ট বোতল, যার জলের ছেটা বিকাশবাবুর গায়ে দিতেই বিকাশবাবুর দেহটা ধপ করে নিথর প্রাণহীন দেহের মতো মাটিতে লুটিয়ে পড়ে। আর তার সাথে সাথেই একটা তীব্র ঝোড়ো হাওয়ার মতো অদৃশ্য ধোঁয়া জানলা দিয়ে তীব্র রোষে বেরিয়ে গেল। তিলকনাথ তাড়াতাড়ি বোতলের জল তার গন্ডুসে নিয়ে বিকাশবাবুর মুখটা হা করে তার মুখের ভিতর ঢেলে দিলেন। বিকাশবাবুর দেহ মুক্তি পেয়েছে সেই বিভৎস অশুভ শক্তির হাত থেকে, যেটা জানলা দিয়ে বেরিয়ে গেল পুনরায় অনিন্দর দাদুর দেহে প্রবেশ করার জন্য। তিলকনাথ বিকাশবাবুকে কোলে করে তুলে খাটে শুইয়ে দিলেন এবং তার পাশের চেয়ারে বসে তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকেন। এদিকে রাত 10টা বেজে গেছে। বজ্রমোহন তান্ত্রিক সবকিছু জোগাড় শুরু করেছেন, তবে তার আগে তিনি গোটা এক চালার বাড়িটিকে নুন এবং অসত্য গাছের গুঁড়ো করা শেকড়ের মিশ্রণ দিয়ে একটা মোটা প্রলেপ এঁকে বন্ধনী করে দেন, যাতে ওই ঘরের অপশক্তি বাইরে বেরিয়ে এসে কাজের ব্যাঘাত ঘটাতে না পারে। তিনি অনিন্দকে ইশারা করলেন ভিতরে যেতে, কারণ তার দাদুকে বের করে আনতে হবে। বজ্রমোহনের কথা অনুযায়ী গোটা ঘর সমেত দাহ করতে হবে, তবেই একমাত্র হিন্দু শাস্ত্র মতে তাদের সৎকার সম্পন্ন হবে এবং আত্মা মুক্তি লাভ করবে। এবং তা করতে হবে রাত 1টার আগে, কারণ রাত 1টা বাজলেই সারগ্যাত ডেমনের শক্তি 10 গুণ বৃদ্ধি পায়। অনিন্দ তান্ত্রিকের বলা কথা মতো দরজার কাছে গিয়ে দরজায় ঠেলা দেয়। সেটি ভিতর থেকে শিকল তুলে লাগানো ছিল। অনিন্দ উপায় না দেখে দরজায় জোরে জোরে ধাক্কার সাহায্যে দরজাটাকে ভেঙে ফেলে। ইতিমধ্যেই বজ্রমোহন কাজ শুরু করে দিয়েছেন। 7টি ছোট আকারের ত্রিশূল তিনি সমস্ত ঘরের চারিদিকে পুঁতে দিয়েছেন। এর ফলে একটি সপ্তশক্তি বন্ধনী গঠন হয়েছে। এর ফলে বাইরে থেকে কোনো অপশক্তি ওই নুনের গুন্ডি কেটে দেওয়া ঘরের ভিতরে ঢুকে ওই বৃদ্ধাকে শক্তি যোগান দিতে পারবে না। তিনি তার যজ্ঞ করার বেদির সামনে যেখানে তিলকনাথের রাখা ত্রিশূলটা রয়েছে, সেই ত্রিশূলে মা ছিন্নমস্তার মন্দির থেকে আনা সিঁদুর লেপে দেন। গোটা ত্রিশূলটা রক্তবর্ণ ধারণ করে। ইতিমধ্যেই অনিন্দ অনেক কষ্টের পরে ঘরে ঢুকতে সক্ষম হয়েছে। ভেতরে ঢুকতেই তার নাক ভেদ করে ঢুকে পড়ে পচা বিশ্রী মানুষ মরা গন্ধ, যেটা নাকে যেতেই তার সারা শরীর অস্থির হয়ে আসে। ঘরের মাঝখান বরাবর একটা তন্ত্র সাধনার মণ্ড সে দেখতে পায়, যেখানে 3টে খুলির দ্বারা একটি নিম্নমুখী ত্রিভুজ বেষ্টিত রয়েছে। হঠাৎ করেই সে অনুভব করে কেউ যেন ঘরের কোণ থেকে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। অনিন্দর হাতে রয়েছে বজ্রমোহন তান্ত্রিকের দেওয়া হরিতকির গুঁড়ো আর হোমযজ্ঞর ছায়ের মিশ্রণ। সেটাই সে ছুড়ে দেয় ওই ধেয়ে আসা মানুষটির দিকে। সেই মিশ্রণ তার গায়ে লাগতেই সারা শরীর জুড়ে তার ফোসকা পড়ে যায় এবং তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়। দেহটা নিথর হয়ে পড়ে মাটিতে। অনিন্দ তৎক্ষণাৎ তার দাদুর দেহটি অতি কষ্টে তুলতে যায়। ঠিক সেই সময় তার মাথায় এসে সজোরে আঘাত করে একটা খুলি। অনিন্দের মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করেছে,
কিন্তু সে হাল ছাড়তে নারাজ। তার বুক পকেটে থাকা সিঁদুর আর মধুর মিশ্রণ দিয়ে বানানো তিলকটা সে বেলপাতা থেকে বুড়ো আঙ্গুলে করে নিয়ে দাদুর কপালে কেটে দেয়। গোটা ঘরটা পচা মৃতের গন্ধে ভরে উঠেছে। হঠাৎ করে অনিন্দ দেবিকাকে ঘরের মধ্যে দেখতে পায়। তার হাতে রয়েছে ধারালো ছুরি। সে অনিন্দকে দাদুর দেহটাকে সেখানে রেখে সেখান থেকে চলে যেতে বলে, না হলে তার বাচ্চাকে এখন সে হত্যা করবে। অনিন্দ দেবিকার এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায় এবং নিজের স্ত্রী এবং সন্তানের স্বার্থে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দাদুর দেহটাকে সেইখানে রেখে যেতে রাজি হয়ে যায়। কিন্তু দেবিকার এইরকম ব্যবহার এবং এইসব বলার কারণ সে কিছুই বুঝতে পারে না। এমন সময় সে হঠাৎ করে দেবিকার হাতের দিকে লক্ষ্য করে। যে হাতে সে ছুরি ধরে রয়েছে সে হাতে তার একটা ঠাকুরের তাগা ছিল, কিন্তু সেটা এখন নেই এবং তার কোনো দাগও নেই। তার মানেই অনিন্দ বুঝতে পারে এটি তার স্ত্রী নয়। এই অশুভ শক্তি তার অবিকল প্রতিরূপ তৈরি করে মায়ার ছল করছে যাতে অনিন্দ ছেড়ে চলে যায় এই দেহটাকে। কিন্তু অনিন্দ ধীরে ধীরে আবার বসে এবং হঠাৎ করেই দাদুর দেহটাকে পাজাকোলা করে নিয়ে বিদ্যুৎ বেগে দৌড় দেয়। দেবিকার প্রতিমূর্তিটি না না বলে বারণ করতে থাকে এবং পিছন পিছন ধাওয়া দেয় অনিন্দর। ঘর থেকে সম্পূর্ণরূপে বেরোনোর সময় আর একটু হলেই নুনের সেই বন্ধনীটি পায়ে লেগে মুছে যাচ্ছিল অনিন্দর। বাইরে বেরিয়ে আসতেই সে দেখে উঠোনে বজ্রমোহন যজ্ঞ করছে। কিন্তু হঠাৎ করেই এই রাতের বেলা কোথা থেকে অনেকগুলো কাক এসে হাজির হয় এবং সেই কাকগুলো ওই গণ্ডির কাছে গিয়ে তাদের ডানা ঝাপটানোর মাধ্যমে মুছতে শুরু করে সেই নুনের গণ্ডি। বজ্রমোহন এই দৃশ্যটি দেখেই তার সামনে থাকা ত্রিশূলটির মধ্যশিলাতে একটা লাউ সজোরে গেঁথে দেন এবং এর সাথে সাথেই এক তীব্র বৈদ্যুতিক স্ফুলিঙ্গ সৃষ্টি হয় বাড়ির চারিদিকে থাকা 7টি ত্রিশূলের ফলাতে, যেটা ওই কাকগুলোর গায়ে লেগে তাদের ঝলসিয়ে দেয় এবং সাথে সাথেই সে কাকের দেহগুলো কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। উঠোন থেকে চিৎকার করে ওঠে বজ্রমোহন, অনিন্দ, যে ঘি আর মায়ের চরণ পূজিত জবা দিয়েছিলাম সেটা ভিতরে যেখানে ওই তন্ত্র সাধনার মন্ড প্রস্তুত রয়েছে সেখানে ফেলে দিয়েছো তো? ভিতরে থাকাকালীন সকলের চোখ এড়িয়ে অনিন্দ সেই বজ্রমোহনের বলে দেওয়া কাজটি সেরে ফেলেছে। হ্যাঁ, রেখে দিয়েছি, 3টে কুড়ির মাঝখানে রেখে দিয়েছি। এবার আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই নাও, এই ত্রিশূল ধোয়ানো তিলের তেলটা ওই বড় তেলের ড্রামে মিশিয়ে তাড়াতাড়ি ছড়িয়ে দাও গোটা বাড়ির গায়ে। এমনিতেই পুরনো জীর্ণ বাড়ি, তাই আগুন চট করে ধরে যাবে। অনিন্দ তাড়াতাড়ি করে তেলের ড্রামটা চাগিয়ে নিয়ে গিয়ে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেয় আর একই সাথে বাড়ির ভিতর থেকে তীব্র আর্তনাদ শুরু হয়। প্রবল বেগে চারিদিকে বাতাস বইতে শুরু করেছে। বজ্রমোহন এক ঘটি গঙ্গা জল নিয়ে সেই ত্রিশূলের উপর ঢালতেই সেই ঘরের চারিদিকে থাকা 7টি ত্রিশূল থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে সোজা ঘর বরাবর এগিয়ে যায় এবং ঘরে আগুন ধরে যায়। বজ্রমোহন যত বেশি গঙ্গা জল ঢালে সেই সিঁদুর মাখানো লাউ গাঁথা বড় ত্রিশূলটিতে তত বেশি পরিমাণে আগুনের লেলিহান শিখা তাণ্ডব দেখাতে শুরু করে। সাথে শোনা যায় তত বেশি পরিমাণে সেই বৃদ্ধার আর্তনাদ। আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করেই একবার কিছু একটা ঘরের মাঝখানে বিস্ফোরণের মতো শব্দ হয়। বজ্রমোহন হুঙ্কার ছাড়েন, জয় মা, জয় মা, শেষ করো সব। অনিন্দ বুঝতে পারে ভিতরের ওই ঘি পুষ্পের ফলেই এই বিস্ফোরণের সৃষ্টি। কারণ বজ্রমোহন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না ওই তন্ত্রের জন্য বানানো সেই শক্তিশালী মণ্ডটাকে মায়ের তীব্র রোষের আগুনে দগ্ধ না করা হবে ততক্ষণ এই ডাইনির বিনাশ অসম্ভব। ঠিক সেই কথা মতোই ওই ভয়ানক বিস্ফোরণের ফলে সেই ডাইনির তীব্র আর্তনাদ শেষবার অনিন্দের কানে আসে। আগুনের দহনের ধূসর ধোঁয়ার সাথে আর একটা তীব্র কালো কুচকুচে কুণ্ডলীকৃত ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যেতে থাকে। এতক্ষণে আশেপাশের কিছু প্রতিবেশী ছুটে এসেছে ঘটনাস্থলে। বজ্রমোহন ধীরে ধীরে গঙ্গাজল ঢালা বন্ধ করেন এবং তার সাথে সাথেই আগুনের শিখাও নিস্তেজ হয়ে যায়। অনিন্দ ইতিমধ্যেই দাদুকে ঘরের ভিতরে নিয়ে গেছে এবং তার সারা গায়ে পড়া ফোস্কার নিরাময়ের ব্যবস্থাও শুরু করে দিয়েছে। ঘড়ির কাঁটা সময়ের জানান দিচ্ছে রাত 12:30 বাজে। পরদিন সকালে অনিন্দ বেশ ভালো রকমের প্রণামী অর্থ দিয়ে আসে ছিন্নমস্তার মন্দিরে এবং তিলকনাথ তান্ত্রিককে প্রণাম করে আসেন।
ফিরে এসেই দাদুর কাছে গিয়ে বসে অনিন্দ, যেখানে বাড়ির সকল সদস্যরাই ছিল। দাদুকে সকালে ডাক্তার দেখে ইঞ্জেকশন দিয়ে গেছেন, এখন তিনি ঘুমোচ্ছেন। দেবিকাকে অনিন্দ বলল, এই শোনো, বলছি আমি একটু পরেই চলে যাব, আমার ফ্লাইট আছে। সাবধানে থাকবে, বেশি দৌড়ঝাঁপ করবে না একদম, আর নিজের ভালো করে খেয়াল রাখবে। কোনো রকম সমস্যা হলে মাকে বলবে, আমি মাঝে মাঝে ফোন করব, কেমন? হ্যাঁ গো, একদম আমি সব করব। তুমি কিছু চিন্তা করো না, বুঝলে? তুমি সাবধানে যাবে, হ্যাঁ? আর তাড়াতাড়ি আসবে কিন্তু। খানিক গলা খাকড়িয়ে তার স্ত্রী প্রতিমা দেবীকে বিকাশবাবু বললেন, এই চলো গো অন্য ঘরে, এখানে কিছু ব্যক্তিগত কথা চলছে, আমাদের কেউ পাত্তাও দেবে না এখন। বাবা তুমিও না, সত্যি? দেবিকাও হেসে ওঠে লজ্জায়। বিকাশবাবু বেশ খোশ মেজাজে হাসছেন। বাড়ির সবাই যে প্রায় কত বছর পরে এইভাবে প্রাণ খুলে হাসছে তা বলা মুশকিল। গোটা পরিবার এখন আগামী ছোট্ট নতুন সদস্যের অপেক্ষায় প্রহর গুনছে। আর আশা এটাই করা যায় যে এরপর থেকে সবাই শান্তিতে চোখের দুপাতা এক করে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘুমোতে পারবে।